আপনি প্রবাসে বসে নতুন নারীর স্বপ্ন দেখছেন, আর আমি বাংলাদেশে থেকে আপনার ছেলের জন্য, আপনার সংসারের জন্য কষ্ট করছি। আমি এত টাকা ঋণ কিভাবে চালাবো? আমি মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে। আমার বাবা কাপড়ের ব্যবসা করত, যতটুকু লেখাপড়া করা সম্ভব ছিল, বাবার আর্থিক অবস্থা ছিল, করানো হয়েছে। প্রায় 8 বছর আগে আমার বান্ধবীর মাধ্যমে একটা ছেলের সাথে পরিচয় হয়। তারপরে টুকটাক কথাবার্তা হয় অল্প স্বল্প। কয়েকদিন টুকটাক কথা বলার পর্যায়ে ও আমার কাছে ওর ফ্যামিলির বিষয়ে শেয়ার করে। ওর আম্মু মারা গেছে অনেক ছোটবেলায়, ওর আব্বু আবার দ্বিতীয়বার বিয়ে করে, সৎ মা কেমন, ওর ফ্যামিলিতে কেমন খাবার দাবারের কষ্ট দিত আর কি, অনেক কষ্টের কথাই বলতো। বলতে বলতে একটা সময় ওর প্রতি আমার খুব মায়া সৃষ্টি হয়। তারপরে একটা পর্যায়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ি। এরকম অনেক দিন যাবৎ কথা বলার পরে ও হঠাৎ একদিন বলল যে চল আমরা বিয়ে করে ফেলি। তো আমার ফ্যামিলি তো আর কোনোরকম আর কি মানবে না, সবার তো ইচ্ছা যে ফ্যামিলি দেখে শুনে বিয়ে দিবে, পারিবারিকভাবে বিয়ে দিবে। সেটা যেহেতু আমি বাড়িতে জানানোর আমার কোনো ইচ্ছা ছিল না, আর ও বলতো বাড়িতে জানানো যাবে না। তো এক পর্যায়ে ও আমাকে বলল যে চল আমরা পালায়ে যাই। তারপরে আমিও ভাবলাম যে এতদিন কথাবার্তা বলছি, একটা মায়া সৃষ্টি হয়েছে, ছেলেটা যেহেতু অনেক আর কি ভালো, বাবা মা নাই, অনেক কষ্ট বড় হয়েছে, এতিম ছেলে, হয়তো বাবা মাকে সুখে রাখবে, সে কষ্ট পাইছে, আমার কষ্টটাও উনি বুঝবে, এটা ভেবেই আমি ওনার হাতটা ধরি। তারপরে দুজন একসাথে পালায় যাওয়ার চিন্তা ভাবনা করলাম, চলেও গেলাম একটা পর্যায়ে। 2019 সালের ঘটনা। এরপর আমরা কাজী অফিসে গিয়ে রেজিস্ট্রি করে বিয়ে করি। ওর তো পরিবার বলতে সৎ মা বাবা, এই জন্য ওনাদের কাছে আমার নেই। তারপর আমরা বাসা ভাড়া নেই। পরে ফ্যামিলি থেকে সবাই ফোন দিল যে চলে আসো, যা হয়েছে হয়েছে, আমরা দেখতেছি, আমাদের কাছে চলে আসো। তখন ও দেখতেছে আমাকে আগলায় রাখতেছে, ভালো জানতেছে, ভালোবাসতেছে, তাহলে তো আমার আর যাওয়ার কথা ইচ্ছেও জাগে নাই। পরে প্রায় অনেকটা মাস কেটে যায়। যাওয়ার পরে যখন আমার ছেলেটা কনসেপ্ট করে, তখন বাবা মা সবাই একটু নরম হয়ে আসার পরে বললো যে বাসায় আসো। আমি আব্বু আম্মুর কথা মতো আমাদের বাসায় যাই, তাকে নিয়েই যাই। তারপর বাসায় আসার পরে হঠাৎ করে আমার ছোট চাচা আমার স্বামীকে দেখে বলে যে তুমি তো অমুকের ছেলে, অমুক জায়গায় থাকো, তোমার তো আগে বিয়ে আছে, 2টা সন্তান আছে, তুমি কিন্তু চিনি, তুমিও তো আমাকে ভালো করে চিনো, তো তুমি আমাকে চিনো, আমার ভাগ্নিকে চিনলা না, আর ওর জীবনটা কেন নষ্ট করলা? তো আমার চাচাই প্রশ্ন করার পরে আমার স্বামী আমার চাচাকে বলে যে আমার তো আগে সংসার ছিল, এখন নাই, ডিভোর্স হয়ে গেছে। তারপরে ওইখান থেকে আমরা যাই হোক আমার বড় আপু আর কি ফ্যামিলির সাথে ঝুট ঝামেলা করার পরে আমি আবার চলে আসি। মানে বাসায় মেনে নিল না? পর মেনে নেয়নি, বলছে যে ডিভোর্স হলে কিছু হয় না, চাচ্ছিল যে ওইখানেই সবকিছু শেষ করে দেখ, তারপরে আমাকে ডিভোর্স করাই নিক। পরবর্তীতে আমি এগুলো না মানে আর কি, যেহেতু একটা বাবুর মা হব আমি, আমারও খুব মায়া লাগলো যে, আর এই 4-5 মাসে তো আমার সাথে খারাপ কিছু করে নাই, যাতে আমি ওর ডিভোর্স করার কথা, আমিও ফ্যামিলির কথা মতো ডিভোর্স দিব। তারপর সবার কথার বিরুদ্ধে আমি চলে আসছি, আবার যেখানে ভাড়া ছিলাম ওইখানে চলে আসছি। তারপর এরকম কয়েক মাস গেল, এর মধ্যে ফ্যামিলির সাথে কথাবার্তা যোগাযোগ আছে, আসা যাওয়া মাঝে মধ্যে হয়। ছেলে যখন হইলো তার কয়েকদিন পর থেকে শুরু হলো একজনের সাথে না, বিভিন্ন মেয়ের সাথে। আমি মেনে নেই যে কোনো না কোনো দিন হয়তো বা এগুলো সব ঠিক হয়ে যাবে, এটা ভেবে মেনে নেই যে হয় আজকেও করতেছে, কালকে হয়তো বা আর এগুলো করবে না। এরকম করতে করতে আমার ছেলে তখন 2-2.5 বছর হয়ে গেছে। ও একটা পর্যায়ে আমরা ঢাকা চলে আসি, আগে যেখানে থাকতাম ওইখান থেকে আমার শ্বশুর বাড়ির কাছে চলে আসি। খাবার দাবার সব কিছু ঠিক, ও সব কিছুই করে, ও সব দিক থেকে একটা ভালো ছেলে। কম খাওয়াতো, কম পড়াইতো, কিন্তু কখনো গায়ে হাত তুলে নেই, কখনো আমার সাথে কোনো খারাপ আচরণ করে নাই। কিন্তু ওর বাইরের মেয়েদের প্রতি অতিরিক্ত টান ছিল। শুধু ওর একটাই সমস্যা, যত পরকিয়া করুক ও আমি কিছু বলতে পারবো না, ওইগুলা করবেই। ও একের পর এক পরকিয়া করতেছে, ও যা ইচ্ছা তাই করতেছে। এই কারণে আমি ভাবলাম যে দেশে থাকলে হয়তো বা ও এরকমটাই করবে, ওরে আমি যত ঋণ টিন করা হোক করে আমি বাহিরে পাঠাই দিই। অনেক কষ্টে সমিতি থেকে টাকা উঠায়, ফ্যামিলি থেকে আর কি নানান জায়গা থেকে কিস্তি উঠায় আমি টাকা গুছাই। 4.5 লাখ টাকার মতো গুছাইছি আমরা। পুরো টাকাটাই কি আপনি গুছিয়েছেন? হ্যাঁ, পুরো টাকাটাই। আপনার কাছে প্রমাণ আছে যে আপনি টাকা নিয়েছেন এবং এই টাকা তার বিদেশে যাওয়ার জন্য খরচ করেছেন বা জমা দিয়েছেন, এটা প্রমাণ আছে? হ্যাঁ আছে, প্রমাণ আছে। তারপরে আমি অনেক কষ্ট করে বিদেশ পাঠাইলাম, মোট 5.5 লাখ টাকার মতো খরচ হলো। সৌদি পাঠালাম ওরে আমি 25 সালে ডিসেম্বরের 14 তারিখে, আজকে 7 মাস চলতেছে। প্রথম 1.5 মাস কাজ ছিল না, আমি এখান থেকে টাকা পাঠাই ওরে চালাইছি কয়েকদিন। তারপরে ও যখন একটা কাজ নিল, টুকটাক 2-1 মাস খরচ দেওয়া শুরু করলো, তা দিয়ে আমার হয়তো বা একটা কিস্তি চলতো। ও যা খরচ পাঠাইতো আমার একটা কিস্তি চলতো, আর বাকি কিস্তি, ঘর ভাড়া, খাওয়া
সবকিছু আমি নিজেই চালাতাম। আমি টেলারি কাজ করি, সেইভাবে আমি সংসারটা চালাই। বিদেশ যাওয়ার পর থেকে কয়েক টুকটাক ঋণ দেওয়া হয়েছে। তারপরেও হঠাৎ গত 1 সপ্তাহ আগে ও আমাকে বললো যে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব, আমি একটা মেয়েকে পছন্দ করি, ওরকে বিয়ে করবা, তুমি আমার জন্য যা করছো, আমি তোমার কোনো ঋণ আমি দিতে পারবো না, আমার দ্বারা সম্ভব না তোমার কোনো ঋণ দেওয়া, তো তুমি যেভাবে থাকো ভালো থাকো। আর আমার সাথে আর কোনো যোগাযোগ করে না। সম্মানিত ভদ্রলোক, আপনি তার কাছ থেকে টাকা নিয়ে বিদেশে গেছেন এবং বর্তমানে ভালো আছেন এবং আপনার 7 থেকে 8 বছরের একজন ছেলে সন্তানও রয়েছে। তো আপনার কাছে আমাদের অনুরোধ, আল্লাহর হস্তে বিবেকটা জাগ্রত করুন এবং আপনি যদি ভালো থাকতে চান আপনার সন্তানের দেখভাল করুন এবং আপনার যে বর্তমান স্ত্রী তাদেরকে নিয়ে ভালো থাকার চেষ্টা করেন। নতুন করে আবার জীবনে কাউকে জড়াবার চেষ্টা করে আরেকজন মানুষকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েন না, না তো খোদা তাআলা সৃষ্টিকর্তা একজন আছেন, অবশ্যই আপনি তার পরিণাম কোনো না কোনো সময়ে বুঝে পাবেন। আমাদের স্টুডিও থেকে এটাই আপনাকে অনুরোধ করব আমরা। আপনার যদি শেষ মুহূর্তে আরও কিছু তাকে উদ্দেশ্য করে বলার থাকে। আমি জানি না আমার কি দোষ, আমি মেয়ে হয়ে জন্মায় কি ভুল করছি নাকি দারিদ্র পরিবারে বড় হয়ে ভুল হয়েছে, আমি কিচ্ছু জানি না। কিন্তু আমি অনেক কষ্ট করে ওরে এত টাকা পয়সা জোগাড় করে ওর সুখের শান্তির জন্যই কিন্তু আমি দিছি। আমি চাইলে এগুলো নাও করতে পারতাম। ওর ফ্যামিলি পর্যন্ত মানে না করছে যে আমার ছেলেরে তুমি এত সাহায্য করো না, বিপদে পড়বা। আমি তো কারো কথা শুনি নাই, আমি তো চিন্তা করছি ও আমরা সবাই ভালো থাকবো। কিন্তু আপনার কাছে আমার অনেক অনুরোধ, আপনি আর কিছু না হোক আমার ছেলেটার দায়িত্ব নেন। এগুলো সময় আছে, আপনি শুধরে যান। অনেক মেয়ের জীবন নষ্ট করছেন, অনেক মেয়েরে আপনি ঠকাইছেন, আর এগুলো করেন না। আমার ঋণটা শোধ করেন, আমি আর পারতেছি না। আমি অনেক কষ্ট করে নিজের খাবারটা জমাইতে আমার অনেক কষ্ট হয়ে যায়। আমি এত টাকা ঋণ কিভাবে চালাবো? আপনি প্রবাসে বসে নতুন নারীর স্বপ্ন দেখছেন, আর আমি বাংলাদেশে থেকে আপনার ছেলের জন্য, আপনার সংসারের জন্য কষ্ট করছি, শুধু আপনারা পাওয়ার জন্য, আপনার ভালো কথার জন্য। আর আপনি অন্য নারীর জন্য আমার ঋণ, আমাকে ডিভোর্স দিতে চাচ্ছেন। আপনার জন্ম দেওয়া ছেলেকে আপনি কষ্ট দিতেছেন। আল্লাহ কিন্তু ক্ষমা করবে না। আল্লাহ কিন্তু একজন আছে, আপনি জানেন। আমার পুরো ফ্যামিলির ঊর্ধ্বে, আপনার ফ্যামিলির ঊর্ধ্বে পাড়া প্রতিবেশী সবাই আপনার বিরুদ্ধে ছিল, কিন্তু আমি পারি নাই, আমি চাইতে পারি নাই। আমি কিন্তু আপনাকে অনেক কষ্ট করে ঋণ করে দিয়েছিলাম টাকাগুলো। আমি এখন নিজে না খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে সবার থেকে সাহায্য নিয়ে পরে আপনার ছেলেকে আমি চালাই। এত পাপ আল্লাহ সইবে না। এখনো সময় আছে, আপনি শুধরে যান। এখনো সময় আছে, একটা সংসার নষ্ট করেন না। আর কত মানুষের জীবন নষ্ট করবেন আপনি? আর কবে ঠান্ডা হবেন? আর কবে বুঝবেন যে আপনারও 3টা সন্তান আছে? আমরা শুনছিলাম আমাদের অতিথির কষ্টের কথা। আমাদেরও কষ্ট হয়। আপনি আজ থেকে 8 বছর আগে যে সিদ্ধান্ত নিয়েছেন, পরিবারের অমতে গিয়ে, সবার অমতে গিয়ে আপনাকে অনেকেই অনেক রকম পরামর্শ দিয়েছিল। আপনি নিজের মুখেই বললেন আপনাকে অনেকেই পরামর্শ দিয়েছিল তাকে টাকা দিয়ে না হেল্প করার জন্য। আপনি সেটাও সবার মতের বিপক্ষে গিয়ে তাকে হেল্প করার চেষ্টা করেছেন। যারা দর্শক দেখছেন, প্রতিনিয়তই চেষ্টা করি আপনাদেরকে সচেতন করার জন্য। যখন আপনার বাবা মা, আপনার চারপাশের আত্মীয় স্বজন আপনাকে নিষেধ করবে কোনো কথা, সেই কথা অবশ্যই আপনার শোনা উচিত, সেই কথা আপনার মেনে চলা উচিত। কারণ গুরুজনরা যা বলে তার অভিজ্ঞতার ভিত্তিতেই বলে এবং সেগুলো কথা অধিকাংশ ক্ষেত্রেই সত্য হয়। আজকে উনি আমাদের স্টুডিওতে এসে কাঁদছেন। 8 বছর আগে উনি যে ভুল করেছেন, তার পরিবারকে রেখে যেভাবে তার হাত ধরে কোনো কিছু না জেনে না বুঝে চলে গেছেন, আবার তাকেই 5 থেকে 6 লাখ টাকা ঋণ করে বিদেশে পাঠিয়েছেন। তো এই হচ্ছে পরিস্থিতি, এই হচ্ছে আবেগের পরিস্থিতি। আপনারা যারা এখনো এই ভুল পথে পা বাড়াতে যাচ্ছেন, আবেগের মোহে অন্ধ হয়ে আছেন, শরীরের টানে অন্ধ হয়ে আছেন, তারা হিতাহিত জ্ঞান ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করুন এবং নিজের মনকে ঠান্ডা করে চিন্তা করুন যে কি করছেন, আপনার ভবিষ্যৎ পরিণতি কি হবে। আজকে আমাদের অতিথির অবস্থা দেখুন, আমরা ওনার জন্য দোয়া করতে পারি। আপনি নিজেকে সামলানোর চেষ্টা করেন, আপনার পরিবারে যারা আছেন তাদের সাথে কথা বলেন, তাদের পরামর্শ নিন এবং সেইভাবে নিজের জীবনকে আবারও গুছানোর চেষ্টা করুন। আপনি আপনার সন্তানকে মানুষ করার চেষ্টা করছেন, নিজের দেখভালের চেষ্টা করছেন। আপনার এই চেষ্টা অব্যাহত থাকুক। আপনার জন্য দোয়া থাকলো। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।